এক এমপির কর্মকাণ্ড ঘিরে কিছুটা ভাবমূর্তি সংকটে জামায়াত। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তা রয়েছে দলটির। 7 মাসে রাজধানী সহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ। সামনে আসছে উগ্রবাদী সংগঠনগুলোর নাম। রাজধানী মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর দেয়াল ধস, 2 জনের মৃত্যু, আহত অন্তত 6 জন। গ্যাস সংকটে নাকাল দেশ, গাড়ি থেকে রান্নার চুলা সর্বত্র হাহাকার। জ্বালানি সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়া। এবং জাপানের কিউশু দ্বীপের কুমামোতোয় 7.1 মাত্রার ভূমিকম্প, একটি শপিং মলের ছাদ ধসে আটকা পড়েছে বহু মানুষ। হবিগঞ্জে গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। হবিগঞ্জের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে বের হওয়া মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে এনসিপির নেতারা হবিগঞ্জের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারেক রহমানের যে সরকার, সেই সরকার 5 মাসের মাথায় এসে রাজনৈতিক সমাবেশে হামলা চালাচ্ছে। বিএনপি তার সন্ত্রাসী রূপ উন্মোচন করেছে। আজকের এই হামলার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয় নাই, বিএনপি আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে কোনো শিক্ষা লাভ করে নাই। আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নেই। আজকে ঘরে থাকলে খুন হতে হচ্ছে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। ভিডিও ফুটেজে স্পষ্ট যেসব সন্ত্রাসীদের চেহারা দেখা যায় তাদেরকে অতি দ্রুত আটক করতে হবে। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশো নারী পুরুষ। বিক্ষোভকারীরা এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এদিকে মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন সংসদ সদস্য গোলাম রসুল। যশোর শহরের নীলগঞ্জ এলাকার সংসদ সদস্য জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ির কাছে আল মাদ্রাসাতুস শারিয়া ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল এমপির মেয়ে মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিক্ষার্থী আয়ন এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে ছেলেবেলে, এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে। একেবারে কোন ধরনের কাজ বাজে? যে একটা প্রতিষ্ঠান মাদ্রাসা, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল হলে ওরা অনেক ঝামেলা করে। তাহলে এই বাচ্চাদের লাঠি নিয়ে দাঁড়ায়, তারা দেয়, ওদেরকে মারবে, ভয় দেখাচ্ছে। রাতে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হলেও সকালে মাদ্রাসা খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ফের বন্ধ রাখতে বলার অভিযোগ ওঠে। স্বয়ং গোলাম রসুল সাহেব আসে হুজুরদেরকে বিভিন্নভাবে শাসাচ্ছে যে আজকে কেন মাদ্রাসা খোলা হলো, তারপরে হুজুর কেন আসলো, 2-3 দিন পরে আসতে পারত। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে সংসদ সদস্য তার মেয়ে বাসভবনের মূল ফটক বন্ধ করে নিজেদের অবরুদ্ধ করেন। এ সময় মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার উপর চড়াও হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। থানায় ফোন দিয়েছে, ওনার আব্বু ছিল না, কালকে অন্য জায়গায় ছিল, এমপি অন্য জায়গায় ছিল, ওনার মেয়ে ফোন দিয়েছে, দিয়ে বলছে আমি এমপির মেয়ে, আপনারা এখনো বেরোননি কেন? ইসলাম প্রচার করে তারা মানে আজকে সংসদে গেছে, সেই দল কিভাবে তার ফ্যামিলির লোক আজকে মাদ্রাসার ছোট ছোট 7-8 বছরের বাচ্চাদের উপরে এরকম ভাবে হামলা করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এসেছি, আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং অতি দ্রুতই এটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো সমস্যা নেই। এদিকে সংসদ সদস্য গোলাম রসুল ফেসবুক লাইভে এসে নিরাপত্তাহীনতার কথা জানানোর পাশাপাশি ক্ষমা চেয়ে মিলেমিশে থাকতে চেয়েছেন। মেয়ে যাওয়ার পরে আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ,
সে সাইকিয়াট্রিকের রোগী। আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে সবাই একটি বসবাস করতে পারি। ডিবিসি নিউজ ডেস্ক। এক এমপির নীতিস্থলনজনিত কর্মকাণ্ড ঘিরে কিছুটা ভাবমূর্তি সংকটের মুখে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। যদিও এই বিষয়ে ব্যবস্থা নিয়ে নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তা দেওয়া হয়েছে বলে দাবি দলটির। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকের ব্যক্তিগত আচরণ দলের ভাবমূর্তি থেকে বিচ্ছিন্ন কিছু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার তাগিদ তাদের। গত 20 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত ইসলামী। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। নির্বাচিত জনপ্রতিনিধির বিতর্কিত ব্যক্তিগত কর্মকাণ্ডের বিষয়ে জামায়াতের দলীয় অবস্থানের বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, এই সিদ্ধান্তে নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার বার্তায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশজুড়ে নেতাকর্মীদের কাছে নৈতিক বিষয়ে অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। জামাতের নৈতিক ভাবমর্যাদাটা জাতির কাছে এটা একটা পরীক্ষা। কাজটা আমাদের জন্য কষ্টকর, কিন্তু এটা করতে গিয়ে জামাতকে যে সিদ্ধান্ত নিতে হয়েছে কষ্টের সঙ্গে, সেটা জামাতের সারা দেশের কর্মী সমর্থক নেতা কর্মীদের মধ্যে জামাতের নৈতিক মর্যাদাটাকে উঁচু করেছে এবং আমরা আরও সতর্ক হতে পেরেছি। দলীয় শৃঙ্খলা ও জন আস্থা ধরে রাখতে জামায়াত ইসলামী তাদের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের জন্য নতুন কোনো নির্দেশনা দিচ্ছে কিনা তার জবাবও দেন দলের সেক্রেটারি জেনারেল। আপনি রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবেলা করেন। আপনার কাছে যদি রাজনীতির উন্নত কোনো আদর্শ থাকে, দেশ সমাজ রাষ্ট্রের কল্যাণে জামাত যা বলতে চায় তার থেকে ভালো কোনো মডেল থাকে, আপনি পেশ করেন। এটা হচ্ছে পলিটিক্স, এটা হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আমাদের সারা দেশের নেতা কর্মীরা নৈতিক দিক থেকে কঠোর থাকবেন, সুশৃঙ্খল থাকবেন। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণও দলের ভাবমূর্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে কোনো ধরনের স্খলন জনগণ ও দলের সাথে বিশ্বাসঘাতকতারই শামিল। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলেন এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আর কি। দলের সাথে করলেন, জনগণের সাথে করলেন। আর জনগণের সাথে করা মানে তার পার্লামেন্টে থাকারও কোনো অধিকার আছে বলে অন্তত আমি মনে করি না। আমরা যদি ইতিবাচকভাবে জিনিসটা দেখি যে এই বিষয়টা নিয়ে কিন্তু জামাত খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। যারা ইসলামপন্থী রাজনীতি করেন তাদের জন্য তো আসলে এটা একদমই যায় না, এটা খুবই অন্যায় হয়েছে। এখন বাংলাদেশের ইসলামপন্থী বলেন, ইসলামপন্থীরা বলেন, সবার জন্য কিন্তু মোরাল একটা নৈতিকতার স্ট্যান্ডার্ড থাকতেই হবে। আগামীতে বিতর্ক এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধি ও জবাবদিহিতার স্পষ্ট ব্যবস্থা থাকা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের একটা আচরণবিধি থাকতে হবে। সকল পার্টির জন্য একটাই থাকতে পারে, আচরণবিধি থাকতে পারে, যে রাজনৈতিক দল কোন ধরনের অপরাধ করলে সেই রাজনৈতিক দল করতে পারবে না। এটা একটা কমন থাকতে পারে, কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। আবার সংসদের জন্য একটা আলাদা কোড অফ কন্ডাক্ট থাকতে পারে। কেবল নৈতিক মানদণ্ড ও দলীয় আচরণবিধি তৈরি করলে হবে না, কার্যকরভাবে তা অনুসরণ করাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 7 মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ। এসব ঘটনায় সামনে আসছে উগ্রবাদী সংগঠনগুলোর নাম, চলছে তাদের দাওয়াতি কার্যক্রম। এজন্য গোয়েন্দা নজরদারির অভাবকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশ ও দেশের বাইরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপরতা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলো। যদিও পুলিশ বলছে উগ্রবাদ নির্মূলে সতর্ক তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিয়মিত মনিটরিং। গেল বছরের 24শে ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিধ্বস্ত হয় ভবনটি, ক্ষতিগ্রস্ত হয় পাশের সিএনজি অটোরিকশার গ্যারেজও। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় মাদ্রাসা পরিচালক শেখ আল আমিনকে। পুলিশ জানায়, আল আমিন আইএস মতাদর্শের উগ্রপন্থী নব্য জিএমবির সদস্য। এর আগেও উগ্রবাদী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
কেরানীগঞ্জের ওই বিস্ফোরণের মাস দুয়েক যেতে না যেতেই ককটেল বিস্ফোরণ হয় কুমিল্লা নগরীর শিব মন্দিরে। এসব ঘটনায় বারবার সামনে আসে আল আমিন ও তার সহযোগীদের নাম। এমন পরিস্থিতিতে গত 24শে জুলাই মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচ থেকে ছাতার ভিতর থেকে উদ্ধার করা হয় বোমা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের সঙ্গে সর্বশেষ বোমা উদ্ধারের ঘটনার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এক্সট্রিমিস্ট বা উগ্রবাদী সংক্রান্তে যে ডাটাবেজ আমাদের আছে সেগুলি তো আমরা প্রতিনিয়ত মনিটর করছি সোশ্যাল মিডিয়াতে, পাশাপাশি আমরা ফিজিক্যালিও লোকেশনে আমাদের লোক পাঠাই। আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন যে কর্মকৌশল সেভাবে আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। গোয়েন্দা নজরদারির অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপে জোর দিচ্ছেন তারা। এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু আসলে অবশ্যই আপনার সিকিউরিটির জন্য থ্রেট। যারা এই কাজকর্মগুলো করে, যারা অপরাধ কর্মগুলো করে, তাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে যেটা বললাম, মানুষকে ভয় দেখানো। এটা একদিকে ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্য যেরকম থ্রেট, এবং এটা আমাদের কমন পিপল বা জেনারেল পিপল যারা, তাদের জন্য এটা ভবিষ্যতের জন্য থ্রেট হিসেবে আমি মনে করি। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর মাথাচাড়া দেয় জঙ্গি গোষ্ঠীগুলো। সরকারকে বিপদে ফেলতে তৎপর তারা। এই সরকারকে স্টেবল হতে দিতে চায় না অনেক গোষ্ঠী আছে, দেশি এবং বিদেশি। দেশের অভ্যন্তরে যত বেশি অস্থিরতা তৈরি হবে, তত বেশি তাদের লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এইটা হয়তোবা জঙ্গির ছদ্মাবরণে আরেকটা গ্রুপ কাজ করছে, অথবা জঙ্গিরাও কাজ করতে পারে। যারা এটা তদন্ত করছে তাদের সকল বিষয়কে মাথায় রেখেই কাজটা করা উচিত। ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়েছে। নিহত একজনের নাম নাসিমা বেগম, অন্যজনের নাম জানা যায়নি। মঙ্গলবার দুপুরে টিসিবি পণ্যের লাইনে দাঁড়ালে হঠাৎই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দেয়ালটি ঝুঁকিপূর্ণ থাকায় কলেজ কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল। তদন্ত করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রতিদিনের মতোই মঙ্গলবারও রাজধানীর মিরপুর 2-এর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে সড়কে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন নারী ও পুরুষ। হঠাৎ দুপুর 1:30টার দিকে বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন শিশু ও নারীসহ বেশ কয়েকজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় দেয়ালের নিচে চাপা পড়াদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান। এই ঘটনায় এক নারীসহ নিহত হয়েছেন 2 জন। ইটের তলে পাইছি চাক্কা, পাও দুড়িয়া চাক্কার তলে হ্যান্ডি গেছে। পরে টান্নে বাইরে আসছি, 2 জন টান্নে গাড়ি তুড়িয়া হাসপাতালে যাওয়ার মধ্যে মারা গেছে। কিছু টাকা বাঁচানোর জন্য সবাই সিরিয়ালে কম দামে পণ্য নেওয়ার জন্য দাঁড়াইছিল। তো হঠাৎ করেই এই যে দেওয়ালটা এখান থেকে প্রায় বিশাল, মোটামুটি ভালো একটা পুরা দেওয়ালটাই তাদের উপরে দইসা পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, 2014 সালে নির্মিত এই সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে ছিল। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয় বলেও দাবি তাদের। সকালবেলা কিছু হেভি ওয়েটেড পণ্য নামছে, যার কারণে এই সব কিছুকে এভুলেশন করে এই দেয়ালটার উপরে প্রেসার ক্রিয়েট করার কারণে দেয়ালটা ভেঙে পড়েছে, যেটা সিমেন্টের টেম্পারেচার ছিল না। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে ওয়ালটা আমাদের ঠিক পিছনে দেখেন, ওয়ালটা ভেঙে পড়ে যায়। তখন এখানে যারা ছাত্ররা ছিল এবং আমাদের পুলিশের লোকজন আসে, আমরা এসে সবাইকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। তদন্ত কমিটি করার জন্য বলেছি, তদন্ত কমিটি করার পর আমরা ব্যবস্থা নেব। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন স্থানীয় জনপ্রতিনিধি ও জামায়াত এমপি। যারা ভুক্তভোগী, যারা আহত হলো, যারা নিহত হলো, তাদের জন্য যথেষ্ট ক্ষতিপূরণ সরকার দেয়। আমি এবং আমার প্রতিনিধিরা সারাদিন যোগাযোগ করে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের সাথে কথা বলতে পারিনি। যাদের সংশ্লিষ্ট সবাইকে আমার নলেজ দেওয়া হয়েছে, আমি পরিদর্শনে আসছি, তাদের এখন পর্যন্ত কোনো প্রতিনিধি এখানে নেই। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মাজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে নাকাল দেশ। গাড়ির চাকা থেকে বাসাবাড়ির রান্নার চুলা, সব জায়গায় হাহাকার। গ্যাস স্বল্পতায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, টান পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ট্যাঙ্কি শূন্য, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে 50 থেকে 100 টাকার গ্যাস। সমস্যা তৈরি হয়েছে মূল গ্রিডে সরবরাহ কম থাকার জন্য।
পাম্পে আইসি মাত্র 100 টাকার গ্যাস ঢুকতেছে। 100 টাকার গ্যাস দিয়ে আমি কি চালামু বা ওই ড্রাইভার চালাবো কি, মানে আমরা খুব একদম সমস্যাতে আছি। গ্যাসের সংকটে এলোমেলো হয়ে গেছে পথের সময়সূচি, কমে গেছে ট্রিপ, তাই চালকদের আয় নেমে এসেছে অর্ধেকে। 3-4 ঘন্টা হচ্ছে গ্যাস নাই, কি করবো আমরা করবো কি? পোলা পালে কিভাবে বাঁচাবো আমরা? 20-25 দিন ধরে এই সমস্যা, এটা কি সমাধান করা যায় না? 20-25 দিনে অন্যান্য কান্ট্রি তৈরি তো 24 ঘন্টার ভিতরে হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে হইতেছে না কেনটা কি? গাড়ি চালকের সাথে গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর রান্নার চুলায়। আমরা সাধারণ লোক, আমরা মানুষের বাসায় কাজ করি, কাজ করে তো আমাদের দ্বারা সম্ভব না যে এরকম গ্যাস কিনে আইনা রান্না করা বা চলাফেরা করা তো আমাদের সম্ভব না। আমরা যদি 10,000 টাকা কাজ করি, 5,000 টাকা গ্যাস আনি, তাহলে কিভাবে হবে? দ্রুত সংকট কেটে গিয়ে সব স্বাভাবিক হবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নগরবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়ে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে ফোন আলাপের সময় দেশের গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চান তারেক রহমান। তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সংকট নিরসনে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ডাকা অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ন্যাম ভবনে এক জরুরি বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেয় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এর আগে 5 দফা দাবিতে আজ সকাল থেকে সারা দেশে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল সমিতি। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন অ্যাম্বুলেন্স মালিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বৈঠকে আগামী 1 মাসের মধ্যে 5 দফা দাবি বিবেচনার আশ্বাস দেয়া হলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। আগামী 30 দিনের ভিতর আমাদের এই যৌক্তিক দাবিগুলো ওনারা পূরণ করবেন এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের সাথে একমত হয়েছি। আমরা উভয় পক্ষ আলাপ আলোচনায় একমত হয়ে ইতিমধ্যে অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে তাদের প্রতিনিধি ফুয়াদ ভাই ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করেছেন। নিয়মনীতি তোয়াক্কা না করে নেত্রকোনায় গড়ে উঠছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। 2-1টি ঘটনায় প্রশাসন লোক দেখানো ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সিংহভাগ। যদি অবৈধ ক্লিনিক বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য অধিদপ্তরের। নেত্রকোনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চলছে 100 শয্যার জনবলে। সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় 30 লাখ মানুষ। এখানে প্রতিদিন নেত্রকোনার 10 উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে যান রোগীরা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। সেখানে পরীক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত অপারেশন সহ চেম্বার করছেন সরকারি বেসরকারি চিকিৎসকরা। এসব জায়গায় মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যনীতিমালা। প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। একটা দালাল চক্র আছে যারা হাসপাতালে অবস্থান করে এবং এইখানে হাসপাতালের ভিতরে থেকেই বাইরের লোক এবং হাসপাতালের ভিতরেরও কিছু কিছু লোক আছে, তারা মিলেই তারা এই রোগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভুল চিকিৎসা না হইলে আপনাদের যে আইডিয়ালে ডায়াবেটিস আইসা 25, অন্য জায়গায় না পরীক্ষা করছে আইসা 5, মমি সিং না করছে এনো কোনো ডায়াবেটিস বেশি আইসে না। এরপর সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ রোগীরা। প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ভুল রিপোর্ট করার কারণে চিকিৎসা ভুলই হয়ে যাচ্ছে। নিয়ম মেনে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আগে স্টার ছিল, এখন মা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আবেদন করে আমরা বসছি। পরিবেশের যে অরিজিনাল যে সার্টিফিকেট
সেই সার্টিফিকেট কিন্তু অনেকে দিতে পারে না নেত্রকোনা। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও সংসদ সদস্যের। যেগুলির লাইসেন্স নাই অথবা যেগুলির লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না সেইগুলি বন্ধ করে দেওয়া। দালালের প্রকোপও বাড়ছে, তারা বিভিন্নভাবে রোগীদেরকে প্রলোভনা দিয়ে কিছু ডাক্তারও এদের সাথে জড়িত। অবশ্যই এগুলি শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র নাম মায়ের একটা পারমিট নিয়ে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসাটা শুরু করে। ক্লিনিক এবং হসপিটাল পরিচালনা আইনে বিধিমালা অনুযায়ী হচ্ছে কোনো লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান চলবে না। নেত্রকোনায় বৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল রয়েছে 11টি, কিন্তু এর বাইরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত শতাধিক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।